আমি যে গল্পটি শোনাতে চলেছি তার শীর্ষক মৃত্যুদূত। লেখক শ্রী হিমাংশু চৌধুরী। মৃত্যুদূত 1। গরমের ছুটি চলছে এখন। ভোরবেলা থেকেই টই টই শুরু হয়ে যায় পল্টুর। কাক ভরে উঠে পাড়ার সকলের সাথে ফুটবল খেলা, তারপরে পুকুরে নেয়ে এসে একটু বই নিয়ে বসা। সে যতক্ষণ বাবা বাড়িতে আছে ততক্ষণ। বাবা যেই বেরোলো অমনি পল্টুও উঠে দে ছুট। বই গোছাবার বা জল খাবারটুকুও খাবার সময় নেই ওর। এবারে বন্ধুদের জুটিয়ে নিয়ে লাট্টু অথবা মার্বেল বা চিপ্পুস খেলা, যতক্ষণ না কাকা অথবা জেঠু কান ধরে বাড়িতে ঢোকাচ্ছে। বিকেলে ফের ফুটবল খেলতে যাওয়া তো আছেই। শুধু লম্বা দুপুরবেলাটায় কিচ্ছুটি করার নেই এখন পল্টুর। এই সময় জেঠু সদর দরজা বন্ধ করে দেয়। অতএব বাইরে বেরোনোর কোনো উপায় নেই। হয় ঘুমাও, নয়তো ইন্দ্রজাল কমিক্স পড়ো, অথবা অন্য গল্পের বই পড়ো। মাও তো নেই বাড়িতে এখন, অতএব পড়াশুনোর পাটই নেই। দাদু মারা গেল তো কিছুদিন আগে। পল্টুরা সবাই ঘুরে চলে এসেছে। মাই রয়ে গেল মামা বাড়িতে আরো কয়েকটা দিন। এরপর বাবা যখন অফিস থেকে ফিরবে তখন একটু পড়তে বসলেই হবে। কিন্তু কথা হলো, এখন এই একলা দুপুরগুলোয় একটু বেশি ভয় পায় পল্টু। কিছুটি করার নেই, না থাকলেই তার হাত নিষ্পিস করে তেতলার চিলে কোঠার ভ্যাপসা গন্ধমাখা আলো আধারি কুলুঙ্গি থেকে ময়লা আয়নাটা বের করে নিয়ে আসার জন্যে। মৃত্যুদূত 2। আয়নাটা কয়েকদিন আগেই ও আবিষ্কার করেছিল চিলেকোঠা থেকে। এরকমই একটা দুপুরে, যেদিন করার কিচ্ছু ছিল না, আর সারা দুপুর চিলেকোঠা হাঁটকে ও যে কি খুঁজছিল তা ও নিজেই জানে না। হঠাৎ দেখে কোণার দিকে একগাদা পুরনো কাগজপত্রের নিচে একটা রংচটা ফুলেল টিনের তোরঙ্গ। যে তালা দিয়ে আটকানো ছিল সেটা খুলে ভেঙে পড়েছে। কৌতূহলী হয়ে কাগজপত্র সরিয়ে ট্রাঙ্কটা বের করে ডালাটা খুলতেই একটা চিমসে গন্ধে ঘর ভরে গেল। ভিতরে রাজ্যের আবর্জনা, আরশোলার গু, ইঁদুরের নাদিতে ভর্তি। তার তলায় হাবিজাবি কিছু কাপড় চোপড়ের নিচে রাখা আছে কালচে লাল রঙের শালু দিয়ে মোড়া একজোড়া পুরনো কাঠের খড়ম আর কয়েকটা পোকায় কাটা পুরনো জীর্ণ পুঁথি, যার পাতাগুলো মড়মড়ে হয়ে গেছে, ধরলেই ভেঙে যাচ্ছে। আর সেগুলোর নিচেই একটা কালো রঙের পার্চমেন্ট কাগজ দিয়ে মোড়া ছিল জিনিসটা। পার্চমেন্ট কাগজটা খুলতেই বেরিয়ে আসে পুরনো আয়নাটা। তোবড়ানো একটা ফ্রেম, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি হবে ম্যাক্সিমাম। কিসের তৈরি সেটাই বোঝা যাচ্ছে না, এত পুরনো, কালো হয়ে গেছে। মাঝখানের কাঁচে জায়গায় জায়গায় ছোপ ধরেছে। কৌতূহল নিয়ে আয়নার দিকে তাকায় পল্টু। আধো অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছে না কিচ্ছু। অতএব সে আয়নাটিকে নিয়ে বাইরে খোলা ছাদে এসে বসে। মৃত্যুদূত 3। তবুও আয়নার দিকে তাকিয়ে ও কিছুই দেখতে পায় না। আয়না নাকি ঘষা কাজ লাগানো একটা কিছু, সেরকম একটা সন্দেহ ওর মনে এসেছিল। একটা পুরনো কাপড় নিয়ে এসে ও আয়নাটাকে পরিষ্কার করতে লেগে পড়ে। ভালো করে আয়না পরিষ্কার করার পরেও আয়নাতে মুখ দেখা যায় না। কিরকম যেন ঝাপসা কালো কালো ছায়া আয়নাটার মধ্যে। মনে হয় যেন কি অপার রহস্য লুকিয়ে আছে ওই আয়নাতে। তবে ঘষাঘষি করাতে হঠাৎ আয়নার পিছন দিকে কিছু দুর্বোধ্য লিপিতে কিছু লেখাও ফুটে ওঠে। ঘাঁটাঘাঁটি করার সময় হঠাৎ আয়নার পিছন দিকে একটা জায়গায় চাপ পড়ে একটা ছোট্ট স্প্রিংয়ের মতো কবজা খুলে যায়। ভেতরে একটা ছোট্ট খোপ
আর তার ভেতর থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট চিরকুট। পল্টু দেখে তাতে লেখা আছে, এই দর্পণ শুধুমাত্র প্রকৃত শত্রু বিনাশে ব্যবহার্য। আত্মনিয়ন্ত্রণ ব্যতীত ইহা ব্যবহার করা অতীব বিপজ্জনক। নিজ দায়িত্বে ব্যবহার করিবে। ইতি আশীর্বাদক শ্রী কুলদারঞ্জন দেববর্মন। হাতের লেখাটা টানা টানা, পুরনো ধাঁচের, কালি কলমে লেখা, জায়গায় জায়গায় ঝাপসা হয়ে গেছে। মৃত্যুদূত 4। পল্টুর বড় দাদুর নাম কুলদারঞ্জন, মানে দাদুর বড় দাদা। এই বড় দাদুর ভূমিকা পল্টুদের পরিবারে মিথের মতো। ও শুনেছে যে তিনি যৌবন বয়সে বাড়ি থেকে পালিয়ে গেছিলেন। কোনো খোঁজখবর নাকি কোনোদিন পাওয়া যায়নি। প্রায় 20 বছর পরে হঠাৎ একদিন তিনি এসে হাজির হন। তিনি নাকি নেপালে আর তিব্বতে সন্ন্যাসীদের সাথে ঘুরতেন। তিব্বতী বৌদ্ধ ধর্ম আর তান্ত্রিক আচার অধ্যয়ন করেছিলেন। গার্হস্থ্য জীবনে ফিরে আসার কোনো ইচ্ছেই নাকি ছিল না, কিন্তু কোনো বিশেষ ঘটনাচক্রে তাকে ফিরে আসতে হয়। কি ঘটনা তা পল্টু জানে না, বড়রা জানলেও জানতে পারে। তবে ফিরে আসার পরে তিনি ব্যবসা শুরু করে বড় মানুষ হন। অবশ্য বিয়ে আর করেননি, আজীবন অকৃতদার ছিলেন। ব্যবসার জপতপ নিয়েই থাকতেন। ব্যবসার প্রভূত উন্নতি করে পরিণত বয়সে তিনি মারা যান। পল্টুদের পরিবারের প্রভাব প্রতিপত্তির মূল কারণ এই বড় দাদু। খুব ছোট্টবেলায় ওনাকে দেখেছিল পল্টুর মনে আছে। লম্বা চওড়া, শীত গ্রীষ্ম ধুতি আর ফতুয়া পরে থাকা মানুষটা পল্টুকে খুব ভালোবাসতেন। পল্টু কাছে গেলেই ম্যাজিশিয়ানের মতো ফতুয়ার পকেট থেকে লজেন্স বের করে ওকে দিতেন। আর ওনার প্রতাপে বাড়ির অন্য সবাই থরহরিকম্প। এমনকি পল্টুর রাশভারী দাদুও তাঁর দাদার সামনে মুখ উঁচু করে কথা বলতেন না। উনি কবেই চলে গেছেন, তবুও ওনার তৈরি নিয়মকানুন এখনো এই বাড়িতে চালু আছে। যেমন রাতের খাবার ঠিক 10টার সময় দেওয়া হবে। যে যেখানেই থাকুক না কেন, রাতের খাবার সবাইকে একসাথে খেতেই হবে। শনি মঙ্গলবারে বাড়িতে আমিষ ঢুকবে না, ইত্যাদি ইত্যাদি। মৃত্যুদূত 5। আয়নাটার দিকে তাকিয়ে পল্টু বড় দাদুর কথাই ভাবছিল। শত্রু বিনাশে কি করে আয়নার ব্যবহার করা যেতে পারে এই সব চিন্তা করছিল। সামান্য আয়না ব্যবহার করে শত্রু বিনাশ? বিনাশ বলতে এখানে কি বোঝাতে চেয়েছেন বড় দাদু? আর যদি শত্রু বিনাশে এই আয়নাটা ব্যবহার করাই যায়, তাহলে বড় দাদু এটা দাদুকে না দিয়ে এখানেই বা লুকিয়ে রেখে গেছেন কেন? বা যদি এটা হারিয়ে গিয়ে থাকে, তাহলে অন্যরা এটা খোঁজার চেষ্টাই বা করেননি কেন? পল্টু কিছুতেই হিসেব মেলাতে পারছিল না। আচ্ছা, ওর শত্রু কে? চিন্তা করতে করতে ও বুঝতে পারল এই মুহূর্তে ওর সবচেয়ে বড় শত্রু হলো ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলে পরিমল। ছুটির আগের দিনই ওদের মধ্যে বেশ একটা মারামারি পাকিয়ে উঠেছিল। পল্টু একটা নতুন ইরেজার, যেটা বাবা এনে দিয়েছিল, যার একদিক দিয়ে পেন্সিল আরেকটা দিক দিয়ে পেনের দাগ মোছা যায়, সেটা সে বন্ধুদের দেখাচ্ছিল। এই সময় পরিমল ওখান থেকে যাচ্ছিল। ইরেজারের কৃতিত্বে মুগ্ধ হয়ে সে সেটা পল্টুর কাছ থেকে দাবি করে। পল্টু অবশ্যই প্রবল আপত্তি করে সেই প্রস্তাবে। পরিমলের ন্যায্য দাবির প্রতি পল্টুর এই সংকীর্ণ মানসিকতায় প্রবল ক্ষুব্ধ হয়ে পরিমল হঠাৎ ইরেজারটা তুলে নিয়ে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এতে স্বভাবতই পল্টু ব্যাঘ্র বিক্রমে পরিমলের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে বেশ একটা ধর্মযুদ্ধ চালু হয়ে যায় এবং উপস্থিত জনতা কার্যত দুভাগে ভাগ হয়ে গিয়ে
সেই ধর্মযুদ্ধে সোৎসাহে অংশগ্রহণ করে। অবশ্য যুদ্ধে হারজিত স্থিরীকৃত হওয়ার আগেই গেমস টিচার এসে যুযুধান দুই পক্ষকে আলাদা করে দেয় এবং তাদেরকে যুদ্ধ না করে শরীরচর্চায় মনোযোগী করে তোলার উদ্দেশ্যে সবাইকে তৎক্ষণাৎ মাঠে নিয়ে গিয়ে টানা 3 ঘন্টা দৌড় করান। পরিমল ছুটিতে বাড়ি যাবার আগে বলে গেছে স্কুল খোলার পরে তাকে আড়ং ধোলাই দেবে। ভাবতে ভাবতেই হঠাৎ ওর চোখে পড়ল, আরে আয়নাটা বেশ পরিষ্কার হয়ে গেছে তো, ছবি দেখা যাচ্ছে সেটাই। কিন্তু কি আশ্চর্য, তাতে এই ছাদের ছায়া তো পড়েনি, সেখানে ছায়া পড়েছে একটা আম বাগানের। পল্টুদের বাড়ির আশেপাশে তো কোনো আম গাছ নেই, 2টো নারকোল গাছ আছে আর একটা সজনে গাছ আছে অবশ্য। তাহলে এটা কোথাকার ছবি? মৃত্যুদূত 6। অবাক হয়ে পল্টু দেখতে থাকে। একটা আম বাগানের ছায়া পড়েছে আয়নায়, ঝুপসি আম গাছগুলো বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আর আশ্চর্য ব্যাপার, এক্ষুনি যার কথাও ভাবছিল সেই পরিমল একটা আম গাছের ডালে বসে আম খাচ্ছে। বেশ স্পষ্টও দেখতে পাচ্ছিল পরিমলকে, উঁচু একটা ডালে বসে আয়েশ করে চুষে চুষে আম খাচ্ছে, যেন টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা গোদা হনুমান দাঁত খিচিয়ে তেড়ে এলো তার দিকে, আর চমকে উঠে পরিমল আম গাছের ডাল থেকে ভারসাম্য হারিয়ে পড়ে গেল। এরপরেই আবার আয়নাটা আগের মতো ঘষা কাজ হয়ে গেল। সেখানে তখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই ছায়া ছায়া কালো কালো দাগ শুধু। কি ঘটল এক্ষুনি সেটা সঠিক বুঝতে না পারলেও পল্টু ভয় পেয়ে গেল খুব। তার বুক ঢিপ ঢিপ করতে শুরু করলো। মনে হলো কি যেন একটা অন্যায় গর্হিত কাজ সে করে ফেলেছে। তাড়াতাড়ি আয়নাটা আবার কালো পার্চমেন্ট কাগজটায় মুড়ে চিলেকোঠার ঘরে পুরনো তোরঙ্গটায় তুলতে গিয়েও শেষ পর্যন্ত তুলে দেওয়ালের একটা কুলুঙ্গিতে রেখে দিয়ে ভালো মানুষের মতন বাইরে বেরিয়ে এলো। এরপর যে কি হলো, এরকম দুপুর হলেই আয়নাটা যেন পল্টুকে নিশির ডাকের মতো ডাকে। পল্টু প্রচণ্ড ভয় পেয়েছিল, তাই অনেক মনের জোর নিয়ে ও কিছু না বলে বাকি গরমের ছুটিটা কাটিয়ে দিয়েছিল। কিন্তু ওর মনের জোর সব চলে গেল গরমের ছুটির পর স্কুল খোলার সময়। মৃত্যুদূত 7। স্কুল যেদিন খুলল, হেড স্যার প্রেয়ার হলেই ঘোষণা করলেন গরমের ছুটির মধ্যে ক্লাস 9-এর ছাত্র পরিমল রায় দুর্ভাগ্যজনকভাবে গাছ থেকে পড়ে গিয়ে মারা গেছে। তার আত্মার শান্তি কামনার জন্য 2 মিনিট পূর্ণ নীরবতা পালন করা হবে। সেদিন পল্টু স্কুল থেকে ফিরল 103 ডিগ্রি জ্বর নিয়ে। তারপরই 7টা দিনের কথা ওর আর ভালো করে কিচ্ছু মনে নেই। নাকি জমে মানুষের টানাটানি হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিল। মস্তিষ্কের প্রদাহজনিত জ্বর। জ্ঞান ফিরেছিল 7 দিন পরে। 2 সপ্তাহ বাদে সে হাসপাতাল থেকে ছাড়া পায়। তারপরেও সুস্থ হতে লেগে গেল আরো 2 মাস। এই 2 মাস পল্টু শুয়ে শুয়ে অনেক ভেবেছে, কি করে কি হলো, কেন হলো। প্রথম 2টো প্রশ্নের উত্তর ওর কাছে না থাকলেও 3য় প্রশ্নের উত্তর পেতে ওর অসুবিধে হয়নি। ও নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করল এই মায়া মুকুরের থেকে সে দূরে থাকবে। মৃত্যুদূত 8। এর কিছুদিন পরের কথা। সেদিন জেঠু ওকে খুব বকাবকি করেছিল দুপুরবেলা বাড়িতে না থেকে বাইরে টোটো কোম্পানি করার জন্য। 2-একটা থাপ্পড়ও পল্টু বেমক্কা খেয়ে গেল জেঠুর কাছে। ও তো আসলে এইসব শুনশান দুপুরে ওই আয়নাটা থেকে দূরে থাকার জন্যই বাইরে চলে যেত, সেটা কেউ বুঝলো না। প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পল্টু উঠে গেল চিলেকোঠায়। কুলুঙ্গি থেকে আয়নাটা বের করে নিয়ে সে দেখতে থাকলো। প্রথমে সেই ঘষা কাছের মতো, কিছুই বোঝা যায় না। তারপরে হঠাৎ সব পরিষ্কার হয়ে গেল।
পল্টু দেখতে পেল জেঠু একটা বাস থেকে নামছে, আর পেছন থেকে একটা লরি এসে বাসটাকে ঠিক সেই সময় বাঁ দিক থেকে ওভারটেক করে বেরিয়ে গেল। গায়ের রক্ত হিম হয়ে গেল পল্টুর। ছিটকে বেরিয়ে এলো চিলেকোঠা থেকে। সারা বিকেল উদ্ভ্রান্তের মতো বাইরে ঘুরে যখন ঘরে ঢুকছে, ততক্ষণে বাড়িতে কান্নার রোল উঠেছে, লোকজনের ভিড়ে ভিড়াক্কার। এরপরে কয়েকদিন পল্টুর কাটল অনুশোচনা করে। তারপরে সে নিজেই নিজের মনে যুক্তি খাড়া করে নিল যে এইসব মৃত্যুর ব্যাপারে সে কোনো মতেই দায়ী নয়। কেন তারা পল্টুর পেছনে লাগলো? তাকে রাগিয়ে না দিলে তো আর এসব কিছু ঘটতই না। মৃত্যুদূত নয়। অতএব পল্টুর আশেপাশে মৃত্যুর মিছিল চলতেই থাকল। প্রতিদিনই সে চিলেকোঠায় ঘরে গিয়ে আয়নাটায় চোখ রাখে। কখনো স্কুলের অঙ্কের মাস্টারমশাই সাইকেল শুদ্ধ পুকুরে পড়ে গিয়ে মারা যান, তো কখনো হরু পাগলা রেল লাইনে কাটা পড়ে। পল্টু এবারে প্রচন্ড মনোকষ্টে ভুগতে লাগল। একই অভিশাপ নেমে এসেছে তার জীবনে। কারোর উপরে সামান্য রাগ হলেই সে মারা যাচ্ছে। সে নিজেকেও নিয়ন্ত্রণ করতে পারছে না। দুপুর হলেই আয়নাটা তাকে নিশির ডাকের মতো ডাকে। যেখানেই থাকুক না কেন, তাকে আসতেই হবে সেই চিলেকোঠার ঘরে। আয়না বের করে দেখতেই হবে। কারোর উপর অল্প একটু রাগ থাকলেই ব্যাস, আয়না নিজেই তাকে শাস্তি দেবার দায়িত্ব নিয়ে নেবে। এই কি শয়তানি জিনিস রে বাবা! কতগুলো নিরীহ লোক মারা গেল এই করে, লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল। দুবার আয়নাটা ভেঙে ফেলার চেষ্টা করেছে সে, কিন্তু কি কাঁচ দিয়ে তৈরি কে জানে। ইটের বাড়ি মেরেছে, হাতুড়ি দিয়ে মেরেছে, কিন্তু আয়না ভাঙেনি। কালো কালো দাগগুলোর মধ্যে আরো দুটো নতুন দাগ যোগ হয়েছে মাত্র। আসল সময়ে আয়না ঠিক পরিষ্কার হয়ে গিয়ে ছবি ফুটিয়ে তোলে। আয়নার কাঁচে পুরনো কালো দাগগুলো কিসের তা পল্টু এখন ভালোই বুঝতে পারছে। নিশ্চয়ই তার আগেও বহু লোক এটাকে ভাঙার চেষ্টা করেছে। ওগুলো তারই নিদর্শন। সব থেকে ভালো হতো যদি সে নিজেই মরে যেত। এতগুলো লোকের মৃত্যুর কারণ সে। পল্টুর নিজের উপরে ভয়ানক রাগ হতে থাকে। হঠাৎ চমকে উঠে সে হাতের আয়নাটার দিকে তাকায়। ঘষা কাঁচ পরিষ্কার হয়ে গিয়ে ফুটে উঠছে ছবি। মৃত্যুদূত 10। পল্টু দেখে আয়নাতে ছায়া পড়েছে এই চিলেকোঠারই। সে নিজেকেই দেখতে পায়, কিন্তু একটু যেন দূর থেকে নিবিষ্ট মনে নিজের হাতের দিকে তাকিয়ে রয়েছে। তার হাতে এই আয়নাটা। হঠাৎ সে চমকে উঠে মুখ তুলে সোজা সামনের দিকে তাকায়, যেন সে কোনো একটা শব্দ শুনতে পেয়েছে। তারপরেই তার চোখে মুখে একটা নিঃসীম আতঙ্কের ছবি ফুটে ওঠে। ব্যাস, এরপরেই আয়নাটা আবার ঘষা কাঁচ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে পল্টু চিলেকোঠায় ওঠার কাঠের সিঁড়িতে একটা পায়ের আওয়াজ শুনতে পায়। অব্যবহৃত পরেই ক্যাচ করে আওয়াজ হয় দরজায়, আর ধীরে ধীরে দরজা খুলে যেতে থাকে ভিতরের দিকে। চমকে উঠে সোজা সামনের দরজার দিকে তাকায় পল্টু। ঠিক সেই সময় সে বুঝতে পারে তার নিজেরই মৃত্যু আসন্ন প্রায়, এবং সম্ভবত মৃত্যুদূতই তার ঘরের দরজা দিয়ে এক্ষুনি প্রবেশ করবে। এটা হৃদয়াঙ্গম করেই তার মুখে ভয়ানক আতঙ্কের ছাপ ফুটে ওঠে। মৃত্যুর পূর্ব মুহূর্তে আতঙ্কে জ্ঞান হারায় পল্টু। কাজেই আর তার দেখা হয় না তার মৃত্যুদূতকে।